এবার আমি জাস্ট তাকানো, আর ওই ধোঁয়ার মূর্তিটা ঠিক ধূপের যেমন ধোঁয়াটা যেমন উবে যায়, যে টাইপের উড়ে যায় এইভাবে, ঠিক ওই অবয়বটা ওই ধোঁয়ার মধ্যে থেকে ঠিক এইভাবে উবে গেল। তার ইচ্ছায় যমের দর্শন হলো আমার, সেই প্রথম দর্শন। আচ্ছা, আপনি যম দেবতাকে দেখেছেন তাই তো? ধর্মরাজকে দেখেছেন, দর্শন হয়েছে। আচ্ছা। আর তার দর্শন তো আমার হয়েছে বহুবার। আমি যখন বেরোচ্ছি, কে যেন মনে হলো যেন কে একজন দাঁড়িয়ে আছে। তখন সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা না, আমি দেখিনি, আমার স্ত্রী দেখেছে। দেখে ও ভয় পিছিয়ে গেছে। ওটা আমি কিন্তু জানতাম, গুরুদেব আমাকে অনেক পূর্বে বলেছিল, জানিস এই চাঁপা গাছে একজন কেউ আছে। আমার মনে হয় যেন ওই বাচ্চাটা আমার পাশে 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 আসছে। এটা মোটামুটি আমার 1 বছর গেছে। আর মাঝে মাঝে মনে হচ্ছে একটা কান্নার আওয়াজ আমার দিনের বেলা। যে পরিত্যক্ত বাড়ি, তার একটা পাতকুয়া আছে, সেখানে নাকি কেউ একজন আত্মহত্যা করেছিল। তাই পাতকুয়াটাকে নাকি সবাই টানে, পাতকুয়াটার কাছে গেলেই সবাইকে অ্যাট্রাক্ট করে। তো আমরা খুব ইন্টারেস্ট ভাবে গেলাম সেই জায়গায়। গল্প নয় ঘটনা, আমি নয় ওরা বলবে। পরের দিন থাকছে গতানুগতিক ভিডিও, কিন্তু আজকেরটা সম্পূর্ণ অন্য। আপনি কি নাস্তিক? তাহলে বলবো না, কিন্তু যদি ভগবানে বিশ্বাস থাকে তাহলে ভূতেও করুন। আপনি বিশ্বাস করেন বলে ভূত আছে, নাকি আমি বিশ্বাস করি না বলে ভূত নেই? আমাদের বিশ্বাস বা অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না। বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, বিখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী এবং পরমব্রত চ্যাটার্জির মুখে আমরা অনেকেই শুনেছি তাদের আত্মার উপস্থিতি উপলব্ধি করার ঘটনা। আর যারা এখনো শোনেননি তাদের জন্য ওই সব ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে দেখে নেবেন। যাক, ভূতের অস্তিত্ব নিয়ে বিতর্ক চলতেই থাকবে। আপাতত কয়েকজনের মুখ থেকে শুনে নেব তাদের জীবনে ঘটা কয়েকটি অদ্ভুত ঘটনা। সো স্টে টিউনড, কিপ ওয়াচিং। নমস্কার, আমি দেবজ্যোতি অধিকারী। আমি এই বর্তমান সবুজকালী মন্দিরের বর্তমান আহ্বায়ক। প্রেতাত্মা থাকলে পরমাত্মাও আছে, ভগবান থাকলে ভূতও আছে। ভূতের অস্তিত্ব কোনোভাবে ফিল করেছেন বা টের পেয়েছেন বা দেখেছেন, এরকম কিছু? দেখুন, ভূত মানে দেখেছি, ভূত মানে তো অদ্ভুত। হ্যাঁ একদমই তাই। অনেকে ভূত দেখা, সাদা কাপড় পরে ঘুরে বেড়ানো, এরকম দেখিনি। তবে আমার জীবনে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। 2018 সালে দুর্গাপুজোর সপ্তমীর দিন আমি সে বছর প্রথমবার বাইক কিনি আর কি। তো বাইক কেনার পর আমাদের পাড়ার কয়েকজন বন্ধু, 2-1 দাদা বলে আমরা টোটাল পাড়া থেকেই, আমাদের পাড়ারই টোটাল 5টা বাইক আমরা বেরিয়েছিলাম রাত্রি ঠাকুর দেখতে। আচ্ছা। এবার ঠাকুর দেখতে বেরোনোর পর আমি গাড়ি চালাচ্ছিলাম। আর 2018 সালের পুজো একটু যদি মনে করে দেখেন, একটু লেটের দিকে ছিল, মানে একটু রাত্রের দিকে শিশিরানি ভাব, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো গাড়ি চালানোর সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো রাত্রি প্রায় অনেক রাত্রি, প্রায় 2:30-3টে বাজে। তখন আমরা এই আশেপাশে শ্রীরামপুর, আমাদের ডানকুনি, চণ্ডীতলা হয়ে এবার আমরা যত এই গ্রামের দিকে আমাদের এদিকে আসছি, লোকালিটি তো ফাঁকা, লরি তখন বন্ধ থাকে। আর রাস্তাঘাট তখন কলকাতা নয় যে সারা রাত লোক থাকবে এখানে। দুর্গাপুজোর সময় হলেও 2টা-2:30 পর আর লোক আমাদের এদিকে রাস্তায় থাকে না, একদম ফাঁকা, জনশূন্য হয়ে যায় পুরো। প্যান্ডেল ফ্যান্ডেল সবই বন্ধ হয়ে যায়, কিছু থাকে না। তো আমরা সেই আমাদের এলাকার কাছে একটা জায়গায়, তো আমরা টোটাল 5টা বাইক ছিল বললাম। আমরা 2টো বাইক, আমার বাইকে আমার পিছনে আমার একটা বন্ধু, আর একটা বাইকে আমার একটা দাদা চালাচ্ছিল, আর তাতে আরো 2টো বন্ধু তারা বসেছিল। আমরা 2টো বাইক, ওই 3টে বাইক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমরা একটু আগে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে আমরা একটি প্যান্ডেলে ঢুকেছি। সেই প্যান্ডেল থেকে ঠাকুর দেখে আমরা ওই টোটাল 2টো বাইকে 5 জন, আমার বাইকে 2 জন, আমি আর একজন, আর একটা বাইকে 3 জন। আমরা ওই 5 জন যখন ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আসছি, তখন আরো 3টে বাইক আমাদের সঙ্গে যারা ছিল আর আমার বন্ধুরা, তারা তখন ওই প্যান্ডেলে ঢুকছে। তখন যেহেতু রাত্রি হয়ে গেছে, আমার খুব খিদে পেয়ে গেছিলো, বা আমাদের সবারই মানে 4-5 জনের খিদে পেয়েছিল। তখন বললাম তোরা দেখ, আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। যেহেতু আমরা এলাকায় চলে এসেছি, প্রায় কাছাকাছি এলাকা, 3-4 কিলোমিটারের মধ্যে, তোমরা দেখো আমরা বেরিয়ে যাই বলে আমরা ওই 2টো বাইক রাত্রিবেলা বেরিয়ে আসছি। তো ঠান্ডা লাগার জন্য আমার পিছনে যে বসেছিল আমার বন্ধু, সে একদম আমাকে গার্ড করে ঠিক মাথা নিচু করে আমার গার্ডেতে আড়ালে বসে আছে। আমার তো উপায় নেই, আমার ঠান্ডা লাগছে। এবার গাড়ি স্লোই ছিল, এবার আমার থেকে খুব বেশি হলে 10-15 ফুট দূরেই আগেই আমার ওই দাদার বাইকটা যাচ্ছে আগে, সেখানে 3 জন আছে, ওরা মাঝখানে একজন বসেছে, পিছনে একজন বসেছে, আর গাড়ি চালাচ্ছে একজন। যাচ্ছি আমাদের এই রাস্তাতেই একটা জায়গাটা চেকপোস্ট বলে জায়গা আছে, তো সেখানেতে এই লাল আলো লাগানো থাকে। এই লাল আলোর ওখানটা দেখছি, এটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি, লাল আলোটা আসছে ডান দিকে, আমরা বাঁ দিক ধরে যাচ্ছি, ডান দিকে ওইটা থাকে রাস্তার গাড়ি, মেন রোড, ব্যস্ততম রাস্তা, কিন্তু গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো ওই লাল আলোটার জায়গাটা থেকে একটা কুয়াশার মতো কিছু একটা রয়েছে, কুয়াশা মানে একদম ধোঁয়ার মতো যেটাকে বলে, আমি দেখতে পাচ্ছি। আমি বলছি হয়তো ওখানটা রাইটটা বলে আমরা বুঝতে পারছি যে এখন কুয়াশা হয়েছে, বা রাত্রে তো শিশিরানি ভাব এসে ঠান্ডা, কিন্তু ওই সময় কুয়াশা খুব একটা হয় না, তখন আমার মাথায় ওটা স্ট্রাইক করেনি।
কুয়াশার মধ্যে ধোঁয়া কিছু কারণে হবে, আমি অতটা গুরুত্ব দিইনি। তখন এবার আস্তে আস্তে আমি যাচ্ছি, ঠিক এবার লাইটটার এই বরাবর আমার আগের বাইকটা ক্রস করে গেল। এবার আমি ঠিক ক্রস করবো তখন আমি ডান দিকে, আমি আস্তে আস্তে গাড়ি নিয়ে যাচ্ছি, চারদিক তাকাতে তাকাতে যাচ্ছি, খুব স্লো গাড়ি ছিল। এবার যখন ডান দিকটা তাকাচ্ছি দেখলাম এক ভদ্রলোক লুঙ্গির মতো ধুতি টাইপের হাফ ভাঁজ করা, মানে হাঁটুর ওপরে তোলা, এইভাবে বাঁধা একটি চাদর, যেটিকে একদম এইভাবে মুড়িয়ে দিয়ে মাথাটা নিচু করে ঠিক এইভাবে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। একটা অবয়ব ঠিক এরকম, মানে একদম যে মানুষ যে দেখছি তা না, একটা ওই ধোঁয়ার মধ্যে একটা অবয়ব, মানে ওই কুয়াশার মধ্যে একটা অবয়ব টাইপের। এটা আমার মনে হয় দেখেছি আর কি। এবার আমি জাস্ট তাকানো, আর ওই ধোঁয়ার মূর্তিটা ঠিক ধূপের যেমন ধোঁয়াটা যেমন উবে যায় যে টাইপের উড়ে যায় এইভাবে, ঠিক ওই অবয়বটা ওই ধোঁয়ার মধ্যে থেকে ঠিক এইভাবে উবে গেল যায় জিনিসটা। আমি না গাড়ি নিয়ে কেঁপে উঠেছি রীতিমতো। আমি এই ধরনের জিনিস মানে বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধু যে পিছনে বসে তার দাবনাটাকে এইভাবে ধরেছি, মানে হাঁটুটাকে ঠিক এই জায়গাটা ধরেছি। ধরতেই তাকে কিছু বলার আগেই দেখি আমি সামনের দিকে তাকিয়েছি, আমার আগের বাইকের বন্ধু যে মাঝখানে বসেছিল সে আমাকে এইভাবে এগিয়ে আসতে বলছে এইভাবে। আমি ভেবেছি ওরা নিঘাত ওদের সঙ্গে ঘটনাটা কিছু হয়েছে। আমি যেহেতু ওই কাছাকাছি এসেই গেছি, আমি তাদেরকে ক্রস করে ওরা আমাকে আসতে বলেছে, আমি গাড়ির স্পিড বাড়িয়ে রীতিমতো কাঁপতে কাঁপতে ভয়ে আমি তাদেরকে বাড়িয়ে এগিয়ে এসে টার্নিং একটা শনি মন্দির রয়েছে সেখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি গাড়িটা জাউমাক করে হেলিয়ে দিয়ে আর বন্ধুকে বলছি না, ওখানে কিছু বলার পরিস্থিতি আমি ছিলাম না বলে আমি বসে পড়েছি ওখানে। তারপরে ওরা ওই বাইকটা অনেকটা স্পিড আমি বেরিয়ে চলে এসেছি। ওরা এসে বললো কি রে, তোকে আমি এগোতে বললাম, আমার পাশে আসতে বললাম, তুই বেরিয়ে আমাদেরকে চলে এলি, ওখানটা আমাদের গাড়ির লাইটটা বন্ধ হয়ে গেছে, হর্নটা বাজছে না, আমি তোকে লাইটটা দেখানোর জন্য হেডলাইট বন্ধ হয়ে গেছে সেই জন্য তোকে আসতে বললাম। আমি কোনখানটা? বললো ওই লাইট যেখানটা জ্বলছিল চেকপোস্টের ওখানটাতেই, যেই ক্রস করলে আমার লাইটটা বন্ধ হয়ে গেছে, হেডলাইট, হর্নটাও বাজছে না। ওই জন্য তোকে বলছিলাম যদি আমার সঙ্গে সঙ্গে আয়, যাতে আমার ইন্ডিকেশন দিতে দেখবো তোমার দিকে, আমরা টার্ন নেবো, বা লাইটটাও জ্বলছে অন্ধকার। আমি বলছি আমি ততক্ষণ কিছু বলিনি ঘটনাটা। আমি তারপরে একটুখানি বসে বলছি কি হচ্ছে, তুমি ভয় পাচ্ছি না, আমি কোনো কথা বলতে পারি? বললাম এই ঘটনা ঘটেছে। ওরা তখন যা হয় সবাই ইয়াং ছেলে উড়িয়ে দিল, বা আমাকে সেই একটা ট্রমা থেকে বার করার জন্য হয়তো তারা ওই সেই সময় ডিনাই করে পুরোপুরি যে ও কিছু না, ও তো এমনি হয়েছে, বা তুই ভুল দেখেছিস বলে বাড়ি চলেছে। আমি কিন্তু সেই ভুলতে পারছি না যে ঘটনাটা, যে আমার কি হলো, আমি এটা কি দেখলাম, আমি নিজে চোখে দেখেছি। তারপরের দিন সকালবেলা, অষ্টমের দিন সকালে আমি আবার পাহাড় পুজোর প্যান্ডেলে গেছি। ওই দাদার যে বাইকটার গন্ডগোল হয়েছিল, হঠাৎ করে লাইটটা জ্বলছিল না আর হর্ন বাজছিল না, তার বাইকটা তার বাবা সারাতে যাবে বলে ঠিক আমাদের ওই বসেছি গিয়ে আমাদের সামনে দিয়ে নিয়ে যাবে বলে বার করছে, দিয়ে এবার স্টার্ট দিতে যাচ্ছে, ঠিক লাইটও জ্বলতে আরম্ভ করে দিয়েছে আর হর্নও বাজছে অটোমেটিক বাড়িতে আসার পর। মানে ওই জায়গাটা তাদের ওইটা হয়েছে আর আমি ওটা দেখেছি, ওরা কিন্তু কেউ দেখেনি, যার কারণে এই জিনিসটাকে আমি মানে কাউকে জোর দিয়ে বলতে পারিনি যে না এটা তো হয়েছে। আমার সাপোর্টিভ কেউ ছিল না, আমি দেখেছি একমাত্র আমি, কিন্তু তাদের সঙ্গে ওই ঘটনাটাও ঘটেছে। যদি আমি শুধু দেখতাম, যদি ঘটনাটা না ঘটতো, তাহলে জানতাম যে কিছু একটা আমারই হয়তো মনের ভুল, বা আমি রাত্রি হয়ে গেছে, ঘুম পেয়ে গেছিল, ভুল দেখেছি। কিন্তু আমি নিজের চোখে খুব মানে মানে আমি খুব সচেতন ভাবেই ছিলাম। আর আমরা যে কজন ছিলাম কেউ ড্রাঙ্ক নয়, বা প্রত্যেকে ভদ্র ছেলে, প্রত্যেকেই একদম পুরো বন্ধু গ্রুপ একদম সজ্ঞানে ছিলাম পুরো সম্পূর্ণভাবে। এবং আমরা খিদের জন্য বাড়ি আসার চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি। এই একটা ঘটনা আমার জীবনে ঘটে। এ দাসের নাম জগৎবন্ধু চট্টোপাধ্যায়, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, অর্থাৎ তিনি আমার ঠাকুর দাদা। আচ্ছা, তার আদি নাম হচ্ছে প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার দুটো তিনটে অলৌকিক কাহিনী শুনেছি, আর কোনো অলৌকিক ঘটনা? এবছরে আমার সঙ্গে অলৌকিক ঘটনা আছে, আচ্ছা একাধিক আছে। আচ্ছা যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন অলৌকিক ঘটনা আছে। আচ্ছা অর্থাৎ আমি সকালবেলা 10টা 15 জন্মগ্রহণ করেছি, বিকেল 4টে 15-র মধ্যে আমার গর্ভধারণ দেহান্তর হয় এবং আমি মৃত্যুশয্যায় চলে যাই। ঠাকুর বিধেয়ী শরীরে এসে উপস্থিত হয়ে আমাকে রক্ষা করেন। আচ্ছা গত 2023-এ জুলাই 29শে জুলাই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি তখন রাস্তায় ছিলাম, মারা যাওয়ার কথা। তা আমি হর হর মহাদেব বলে জিজ্ঞাসা করলাম, মহাদেব রূপে তিনি এলেন, এসে বললেন যমকে ডাকতে। যমরাজ এলেন, যমরাজকে বললেন কি রে জানিস না এখনো 40 বছর থাকবে, ওর যেন হাটে যেন ফুটো না হয় আর হাড় যেন না ভাঙে। যাই হোক, তার ইচ্ছায় যমের দর্শন হলো আমার, সেই প্রথম দর্শন। আচ্ছা, আপনি যম দেবতাকে দেখেছেন তাই তো? ধর্মরাজকে দেখেছেন? দর্শন হয়েছে। আচ্ছা আর তার দর্শন তো আমার হয়েছে বহুবার। আচ্ছা বহু ভক্তই তার দর্শন করেন, তাকে ঠিক মতো মন প্রাণ দিয়ে ডাকলেই তার দর্শন হয়। আচ্ছা আমার নাম হচ্ছে শিবানন্দ পুরী, আর কালীপদ অধিকারী,
আমার নামে সবাই পরিচিত, মানে সবার কাছে পরিচিত। হুম। আমি শ্মশানকালীর দুয়ার ধরা। আর শ্মশানে বাবার খুবই যাতায়াত ছিল, বাবা শ্মশান সাধনা করতেন। ছোট থেকেই আমার কিন্তু খুব একটু সাহস ছিল, সেই মরার মাথা নিয়ে আমি খুব খেলা করতাম। হ্যাঁ, আমার ভয় টয় বলে কিছু ছিল না। শ্মশান হচ্ছে শিবস্থান, আর তখনকার শ্মশান মানে তো একটু অরণ্য, বন জঙ্গল, গাছপালা ইত্যাদি ইত্যাদি। তো আমি সেই মন নিয়ে যেতাম যে আমি তো কোনো কিছু করতে যাচ্ছি না, যথারীতি আমার ভয় টয়ও লাগে না। প্রথমে ছোটবেলায় আমি দেখেছি, আমি আম গাছে গাছে টাছে খুব উঠতাম, গাছপালায়। গাছে উঠেই আমাদের পাশেই ওই বাড়িটার, আমাদের এখানে একটা বাড়ি ছিল, এখানে ঘর ছিল। ওই বাড়িটা আসার পর প্রথমে যে বাড়িটা পড়বে তুমি যেখান দিয়ে এলে, ওই বাড়িটা একটা পুরো বন জঙ্গল ছিল, আর বিশাল বড়টা আম গাছ ছিল, খুব আম হতো। তো লোক সংখ্যা কম, তো আম গাছে উঠতাম, আম পাড়তাম। আম পড়ছে দেখি নিচে থেকে একজনকে কুড়োচ্ছে, আচ্ছা। একটা বয়স্ক মহিলা কুড়োচ্ছে। আমি আমার ঠাকুমা মনে করেছি, আমার ঠাকুমা নয়, কিন্তু মুখ দেখতে পাচ্ছি না। যেটা আমার গুরুদেবের কাছে যেটা আমি দেখলাম, একদিন সন্ধ্যার সময় শ্মশানেতে আমরা স্বামী স্ত্রী দুজনেই গেছি, বিকেল হয়ে গেছে। এবার গুরুদেব বললেন, তোরা এখানে বস, আমি সন্ধ্যাটা দিয়ে আসি। বাবা কুমন্ডুলটা নিয়ে, ধূপ বাতি নিয়ে চিতায় গেলেন। চিতায় দিয়ে ওখান থেকে 5 মিনিট 7 মিনিট পরেই আবার ফের ফিরে আসলেন। ফিরে আসার পর আমাদের ঘরে বললাম, প্রণাম করলাম। প্রণাম করে আমি বাবাকে বললাম, বাবা আমি জপান্নি কি করতে পারি? কেন গুরুর সম্মুখে, গুরু যখন উপস্থিত আছে করতে নেই। তবু অনুমতি নিয়েছিলাম, সন্ধ্যে কি এত করতে হয়? তা বাবা বলে, হ্যাঁ কর। আমিও করিনি। সংক্ষেপে আমি বাবা সংক্ষেপে করে নেবো, বাড়ি যেতে হবে। সংক্ষেপে করে নিয়ে গুরুর সম্মুখে করলাম। করার পর বাবাকে বলছি, বাবা বাড়ি যাবো। এইবার আমি বেরোবার আগে আমার স্ত্রী বেরোচ্ছে গুরুদেবের কুঠির থেকে। কুঠির থেকে বেরোবার ঠিক ডান দিকেই পড়বে একটা অশোক গাছ। হ্যাঁ, খুব টোকা ঝামড়ি ঝুমড়ি, বেশ মোটা। তার পাশেই মায়ের একটা চাতাল করা আছে। চৈত্র মাসে অবশ্যই ওখানে পূজা হয়, শ্মশানকালী মা। শ্মশানকালী মায় পূজা হয়। পূজা হওয়ার পর ভোরবেলা বিসর্জন করে দেয়, আবার ফের প্রত্যেক বছরই নিয়ে আসে, কোনো স্থাপন করার কিছু নেই। তা বিশাল একটা পুকুর আছে পাশেই। আমি যখন বেরোচ্ছি, কে যেন মনে হলো যেন কে একজন দাঁড়িয়ে আছে। আলো নেই শ্মশানে। হ্যাঁ, শ্মশান কোনো আলো থাকে না, বাতি ফাতি যারা সাহায্য জন্য শ্মশানে যায় তখন সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা। তা সেই আলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি, আবছা দেখতে পাচ্ছি। না আমি দেখিনি, আমার স্ত্রী দেখেছে। দেখে ও ভয় পিছিয়ে গেছে। ওটা আমি কিন্তু জানতাম, গুরুদেব আমাকে অনেক পূর্বে বলেছিল। আমি আমার স্ত্রীকে বলিনি, জানিস এই চাঁপা গাছে ইত্যাদি ইত্যাদি একজন কেউ আছে, কোনোদিন ভয় খাস না, কোনোদিন যদি দেখেও ফেলিস ভয় খাস না। তা ও ভয় খেয়ে প্রথম দিন দেখেছে, দেখে কে দাঁড়িয়ে আছে। গুরুদেব বলছে, যা যা যা, কোনো অসুবিধা নেই, যা যা, মা আছে মা আছে, মা যা। গুরুদেব ভেতর থেকে বললো, কেন বাবা এসব করছিস এরকম? হ্যাঁ, এরা সব বাচ্চা মুখ থেকে সব বললে, কিন্তু কোনো রকম কিছু নেই, যথারীতি আমরা চলে আসলাম। এই বাচ্চা টাচ্চা সব মারা গেলে, মানে গ্রামের শ্মশান তো, সেখানে ছেলে প্রতাপ বলে সেখানে পুঁতে দিত। আর আমার সঙ্গে একটা ছেলে এখানে পাশে থাকতো, ঘুরতো যেত। তেল মেখে চান টান করে, চান টান করে তেল মেখে বালি খাতা যখন চান করবো, আমি বলছি চল না শ্মশানে যাবো। সুরের বলে এখানে শ্মশানটা আছে, ওখানে গেছি, গিয়ে একটা কাঠি নিয়ে গেছি, মানে বাঁশের একটা আধখানা নিয়ে ওখানে খুঁড়ে টুড়ে আমাদের ওখানে খুঁড়তে হলো না, শিয়াল কুকুরে সব খুঁড়ে বের করেছে কিছুটা। তা সেই মাথাটা এমনভাবে মানে আমি যে নেবো, নিয়ে এসে কোনো কিছু কারোকে দেবো, তা আধখানে একখানি পেলুম। তাকে জল ফল দিয়ে সে আমার সঙ্গে ওই বন্ধুটা দেখে বালি খাদে এসে ধরছি যখন, সে দেখি হয়ে গেছে। সে এক সাধু বেটা পাশেই থাকতো। সে খোঁজ পেয়েছে, খোঁজ পেয়ে বলছে, ওই মাথাটা আমায় দিবি? আমি তো নিয়ে যাও, আমি কোথায় রাখবো, এরকম চিন্তা ভাবনা হচ্ছিল কোথায় রাখবো। তা এই
মানে রেখেছি। তারপরে আমি রাত্রিরে একটা স্বপ্নে দেখছি, আমি একটা বাচ্চা ছেলে স্বপ্নে দেখছি আমার কাছে এসে কাঁদছে। আমার ঘুমোতে পারছি না, বহু দিন এরকম গেল। তারপরে ব্যাপারটাকে বাবাকে বললাম। বাবা বলতে, বাবা কি ঠাকুর মায়ের এই পূজার চঞ্চল টাঞ্চল দিল মাথায়, ওটা কেটে যায়। তারপরেই আমার মনে হয় যেন ওই বাচ্চাটা আমার পাশে 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 আসছে। এটা মোটামুটি আমার 1 বছর গেছে। আর মাঝে মাঝে মনে হচ্ছে একটা কান্নার আওয়াজ আমার দিনের বেলা কোথাও কিছু করছি যাচ্ছি, তখন মনে হচ্ছে আমার পিছু পিছু আসছে একটা বাচ্চা, আর মনে হচ্ছে না কাঁদছে। সেই কান্নার আওয়াজটা কিন্তু আমার মনে মাঝে মাঝে আসছে। সেই আমার এই যে আমি ঘটনাটা বলছি আজকে এতদিন পর, বহু বছর পর, সেটা কিন্তু আমার এখনো মনে হচ্ছে যেন হ্যাঁ আমার কানে জানে এরকম আওয়াজটা আসছে। এই ধরনের অদ্ভুত বা রহস্য বা এই ধরনের জিনিসের প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই ছিল। যেহেতু আমার পরিবার বা আমার বাড়ি বা আমাদের ট্র্যাডিশন একটা আধ্যাত্মিক জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই ছোটবেলা থেকে এই জগতের সঙ্গে মানে আধ্যাত্মিক জগতের সঙ্গে আমি মানে ওতপ্রোতভাবে ছোটবেলা থেকে জন্মে থেকে দেখে আসছি। এরকম অনেক রহস্যময় ঘটনা আমি দেখেছি। তো তারপর থেকে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে যে এই বিষয়গুলির ওপরে। তো আমি একটি বই পড়ে খুব অ্যাট্রাক্ট হই এই জায়গায়, সেটা হচ্ছে স্বামী অভেদানন্দের লেখা মরণের পারে। খুব তথ্য সমৃদ্ধ একটা বই। সেখানে এই অলৌকিকতা, মৃত্যু, আত্মা, এই সমস্ত নিয়ে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু আছে, ডিটেল অনেক কিছু জিনিস আছে। তো সেখানে আমি দেখেছিলাম যে আমেরিকায় 1870 সালে পরীক্ষামূলকভাবে এই প্রেতাত্মা বা অদ্ভুত অলৌকিকতা এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ শুরু হয়। আমাদের দেশে তার পরবর্তীকালে আরো শুরু হয়েছে, এখন তো চলছে। আমি একটা তখনকার একটা জার্নালে দেখেছিলাম যে আমার একটা ঘটনা, যে গন্ধ প্রত্যেকে অনেক মানে বাড়িতে বা আমাদের গ্রামাঞ্চলে অনেক লোক শুনে থাকে বা বলে থাকে পাড়ার লোক যে ওখানে গেছিলাম, ওই গন্ধটা ভালো নয়, বা ওখানে গন্ধটা পেয়েছি, জায়গাটা ভালো না। আমি এইটা আমার মাথায় ঘুরে করতে থাকি যে এর কারণটা কি, নিশ্চয়ই তো কোনো কিছু ব্যাখ্যা আছে। এবং আমিও ফিল করি যে কিছু জায়গায় ধরুন আমি কোনো কোনো জায়গাটা কিছু গন্ধ পেলাম, সেটা কোনো কিন্তু উৎপত্তিস্থল সেখানে নেই, কিন্তু গন্ধটি বর্তমান রয়েছে। তো আমরা বিভিন্ন লোকজনদের সঙ্গে কথা বলতে শুরু করলাম, বিভিন্ন বাড়িতে যেতে শুরু করলাম, বা আশেপাশের এলাকায় যে সমস্ত পোড়ো বাড়ি যেগুলোকে বলে বা পরিত্যক্ত বাড়ি যেগুলোকে বলে, সেগুলোকে যাতায়াত করতে শুরু করলাম। এর পরবর্তীকালে হলো কি, হঠাৎ করে এমন একটা দিন আমরা খুব একটি জিনিস নিয়ে খুব মানে একটা গন্ধ আমরা কিছু গবেষণার মধ্যে খুঁজে পাওয়া গেল। সেটা হচ্ছে মাছের তেল পোড়ার যে গন্ধ, অর্থাৎ মাছ ভাজার যে তেল সেটি পুড়ে গেলে যেরূপ গন্ধ হয় সেরকম একটি গন্ধ, চামড়া পোড়ার গন্ধ, টায়ার টিউব যেটাকে বলে মানে সাইকেলের যে টায়ার সেই পোড়া যে গন্ধ, এই ধরনের গন্ধগুলো, কুকুরের গা থেকে একটা গন্ধ বেরোয় মানে দুটো দুর্গন্ধ টাইপের, সেই গন্ধ, এইগুলো কিন্তু একটা খারাপ গন্ধের মধ্যে পড়ে। এবং কোনো যদি ভালো গন্ধ খারাপ গন্ধের মধ্যে পড়ে মানে তো কোনো অশুভ আত্মার একটা গন্ধ হতে পারে। এরকম একটি ঘটনা ঘটেছিল যে এক ব্যক্তি মারা গিয়েছিলেন হসপিটালে, অনেক দিন ধরে তিনি হসপিটালে ছিলেন, মারা গিয়েছিলেন সেই হসপিটালে থাকার পর। এবং ওই ব্যক্তিকে যখন গ্রামে নিয়ে আসা হয় হসপিটাল থেকে, সেই গ্রামে নিয়ে আসার সময় একটি মানে দীর্ঘদিন হসপিটালে থাকলে একটা মানে গন্ধ, যেটা হসপিটাল গন্ধ, যেটাকে ওষুধ টাইপের একটা গন্ধ যেটাকে বলা হয়, ফিনাইল মিক্সড একটা, প্রত্যেকেই জানে হসপিটালে একটা গন্ধ। সেই গন্ধটি বিগত মানে দিনের পর থেকে বিভিন্ন সময় ওই এলাকার মানুষজন এবং ওই বাড়িতে বেরোতে শুরু করে। এবং অর্থাৎ সেইটা থেকেই বোঝা যায় যে হয়তো সেই আত্মা বা সেই স্পিরিট সেই বাড়িতে আসতে শুরু করছে এবং তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। সেই যেহেতু হসপিটালে ছিল তার ওই গন্ধটি একটা মধ্যে পাওয়া যাচ্ছে। তো আমরা যখন এই সমস্ত জিনিসগুলো রিসার্চ করতে শুরু করলাম, ভিডিও বানাতে শুরু করলাম, তো এমন একটা দিন মানে আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটলো প্রত্যক্ষভাবে, যে আমরা ভিডিও শুট করতে যাবো এমন একটা সময়, আমার একটি মোবাইল থেকেই ভিডিও শুট হতো তখন, আজ থেকে প্রায় 7-8 বছর আগে কথা বলছি। এবং সেই মোবাইলটি একদম খুব ভালো একটি ফোন, মানে কোনো রকম কোনো সমস্যা নেই। যেই দিন শুট করব সেই দিন সকালে, মানে আমরা বিকেলে শুট করব, সেই দিন সকালে হঠাৎ করে আমার ফোনটি স্ক্রিন লাইটটি অফ হয়ে যায়, কোনো রকম ভাবে আর ফোনটা অন হলো না। তো আমার আর একজন টিম মেম্বারে তার ফোন থেকে আমরা ভিডিও করতে গেলাম, সেখানে দেখতে পেলাম আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে ভিডিও শুট করলাম, ভিডিওগুলো সেভই হলো না, তার ফোনেও ভিডিও সেভ হলো না কোনো রকম ভাবে। আবার পুনরায় করে ভিডিও সেভ হলো, কোনো একটা সাউন্ড প্রবলেম হয়ে যাচ্ছে, এরকম প্রবলেমের আমরা সম্মুখীন হতে শুরু করলাম। তার পরবর্তীকালে আমি যখন মোবাইলটা নিয়ে দোকানে গেলাম সারানোর জন্য, মানে আমার যে মোবাইলটা হয়তো ডেড হয়ে গেছিল, দোকানে নিয়ে যাওয়ার পরে সে একবার খুলে দেখে বলছে কিছুই হয়নি, ফোনটা চালু করতে যথারীতি আবার চালু হয়ে গেল। এরকম ঘটনা আমার সঙ্গে হলো। আমি একটা জায়গায় বসে রয়েছি, আমারই একটা পাড়ার জায়গায়,
সেখানে বসে আছি, হঠাৎ করে দেখি আমার মানে আমি যে জায়গায় বসে আছি আমাকে সারাউন্ডিং করেছি কুকুরের গায়ে গন্ধ, বলছিলাম না একটা মানে কি বলবো, একটা চামড়ার একটা গন্ধ, বাজে গন্ধ, রাস্তার কুকুরের গায়ে যে গন্ধটা হয়, সেটা দেখি আমাকে প্রদক্ষিণ করে আমি গন্ধটা পেতে শুরু করি। আমি অবাক হই যে এরকম ঘটনা। আমি তখন ভাবি যে আমার টিম মেম্বারদের সঙ্গে শেয়ার করবো যে এই ঘটনা তো আমার সঙ্গেও ঘটছে। তখনই সেই দিন সন্ধ্যাবেলায় আমার কাছে আমার এক টিম মেম্বারের ফোন আসে যে উনি বাথরুমে ঢুকেছিলেন, বাথরুমের মধ্যে উনি ওনার কাজকর্ম করার সময় আহ, ওনার বাথরুমের মধ্যে আষ্টে গন্ধ, যেটা বলে মাছের গন্ধ, ভরপুর পরিপূর্ণ হয়ে যায় এবং উনি রীতিমতো ভয় পেয়ে যান এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেন, ফোন করে বলেন এরকম ঘটনা ঘটছে, আমার সঙ্গে ঘটনা করলো, তার সঙ্গে ঘটনা করলো। তখন আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নিতে শুরু করি যে হয়তো কোনো রকম ভাবে ওনারা বা আমরা যে কাজটি করছি সেই মানে জগতের মানুষজন আমাদের সঙ্গে কানেক্ট করতে চাইছেন না, বা তারা বিরক্ত হচ্ছেন, বা আমরা কোনো রকম ভাবে অজান্তে তাদেরকে বিরক্ত করছি, কিছু তাই একটা ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে আমরা বন্ধ করি এই জিনিসগুলো। তাই আমরা সেরকম একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম। সেই টিম মেম্বারটিও আস্তে আস্তে আমাদের টিম থেকে সে কাজকর্ম বন্ধ করে দেয়। এইবার হলো কি, মানে এবার আমি আর আমার আর একটা টিম মেম্বার আমরা শেষ পর্যন্ত ছিলাম। তো আমরা একটা বাড়ির খোঁজ পেলাম, যেহেতু একটা কাজ করছিলাম, তো মানে কাজের মধ্যে থেকে থাকার কারণে মানে একটা অ্যাট্রাকশন হয়ে আছে, তখন বাড়ির খোঁজ পেলাম যে পরিত্যক্ত বাড়ি, তার একটা পাতকুয়া আছে, সেখানে নাকি কেউ একজন আত্মহত্যা করেছিল। তাই পাতকুয়াটাকে নাকি সবাই টানে, পাতকুয়াটার কাছে গেলেই সবাইকে অ্যাট্রাক্ট করে। তো আমরা খুব ইন্টারেস্ট ভাবে গেলাম সেই জায়গায়। যাওয়ার পর মানে বাড়িতে তো কেউ থাকে না, মানে বড় একটা, মানে আমি যদি বলি বাড়িটা দুটো পার্ট। প্রথম মানে মেন গেট, একটা খুব বড় একটা সদর দরজা, সেই গেটটা দিয়ে ঢুকলে একটা বড় উঠোন পড়বে, আর সেই উঠোনেই একটা পাতকুয়া রয়েছে। আবার একটা গেট পড়বে কিছুটা উঠোনটা টপকে যাওয়ার পর, সেই গেট দিয়ে ভেতরে ঢুকলে হচ্ছে মেন বাড়ি, সেখানেও উঠোন আছে। এরকম দুটো পার্টে বাড়ি। এবং আমরা যখন এই মেন সদর দরজাটা খুলে গেলাম, মানে বাড়ির চাবিটি গ্রামেরই একজনের কাছে রাখা থাকে, সেই চাবি নিয়ে যখন আমরা তাদের কাছে ঢুকলাম বাড়িটায়, বাড়ির দরজাটা খুলতেই পুরো বন, আমরা এক মানুষ মানে আমাদের হাইটের সমান সমান 5-6 ফুট 5.5 ফুটের কাছাকাছি বন হয়ে রয়েছে। তো আমার এক টিম মেম্বার ও তো আগেই সঙ্গে সঙ্গে মানে হাতে করে বনগুলোকে সরিয়ে ঢুকে যায় ভেতর। এবার ওকে অনুসরণ করে আমিও ঢুকি, আমি ভাবছিলাম সাপ খোপ থাকতে পারে, এটাই আমাদের মাথায় প্রথমবার আসে। এটা কোন জায়গাটা? এটা কোন জায়গার ঘটনা? এটা আমাদের হুগলি জেলারই একটা জায়গা রয়েছে, আমি পার্টিকুলারলি বাড়ির নামটা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ সেই ঘটনা হওয়ার পর তাদের কাছ থেকে আপত্তি আসে। না জাস্ট জায়গাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নালিকুল সারাউন্ডিং এর একটি জায়গা, সেখানেই বাড়িটি। আমি বাড়ির নামটা বলতে পারছি না, কারণ হচ্ছে তাদের পক্ষ থেকে একটা ছিল যে হন্টেড একটা বাড়ি হিসাবে বাজে উঠতে পারে, সেই জন্য আমি বাড়ির নামটা বলছি না। তো এরকম ঘটনাগুলো যখন মানে আমরা ঢুকলাম ভেতরে, ঢোকার পরেই আমি ওই মানে পাতকুয়াটা চোখে পড়ে, যেই প্রথম এই বন জঙ্গলের মধ্যে থেকে দেখতে পাই পাতকুয়াটা রয়েছে। আমার এই মানে আমার ওই টিম মেম্বারও সে আমাকে বলে দেখো ওখানে পাতকুয়াটা রয়েছে। এবং তারপরে আমরা ভেতরে যে আর একটা পার্ট বলছিলাম, বাড়ি মেন যে বাড়িটা, সেই বাড়িটাও যখন ওখান দিয়ে মানে একটা দরজা খোলা হলো, সেই বাড়িটাও দেখা যাচ্ছে। তুলনামূলক ভাবে ভেতরটা একটু জঙ্গলটা কম, তাই দেখতে পেলাম। এবার পাতকুয়াটা যে জায়গাটায়, যেটাই বলছিলাম কেউ না কেউ আত্মহত্যা করেছে, হঠাৎ করে ফিল হতে থাকলো যে পাতকুয়াটার দিকে কোনো রকম একটা মানে চুম্বকের মধ্যে টানছে রীতিমতো আমার সঙ্গে। এটা আমার কোনো জায়গায়, আমি এর আগে ওই যে কাজ করতে গিয়ে বলছিলাম অনেক জায়গাতে গেছি, আমি কোনো রকম বিন্দুমাত্র কোনো রকম কোনো ভৌতিক কোনো উপলব্ধি বা কোনো রকম কিছু পাইনি, কোনো কিছু ফিল হয়নি। কিন্তু ওই জায়গায় গিয়ে মানে আমার নিজে বুঝতে পারছি আমি পরিষ্কারভাবে, এবং সেটি দুপুরবেলা, দিনের বেলা হয়েছে, 2-2-2:30 নাগাদ এরকম। মানে সেখানে তো আরো কোনো ভয়ের কোনো জায়গাও নেই। এবার আর আমার সঙ্গে আরেকজন টিম মেম্বার রয়েছে, সেখানে যে ভয়ে আতঙ্কে আমার এটা হচ্ছে তাও নয়, কিন্তু আমি ফিল করতে থাকি যে আমাকে কেউ অ্যাট্রাক্ট করছে এই পাতকুয়ার দিকে। মানে কিরকম মনে হচ্ছে কি কেউ পিছন আমি থেকে যেতে চাইছি না, কিন্তু আমাকে যেন টানছে ওদিকে, মানে যাই যেন আমি যেন যাই, হয়তো কেউ টানছে আর কি, যেটা বলছে। এরকম ঘটনা হতে থাকে এবং আমাকে আমার সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও যেতে করছে। হ্যাঁ, এবং যেতে হচ্ছে মানে যাই একবার, এরকম মানে ফিল হতে আরম্ভ করে, মানে যেতেই হবে এরকম ব্যাপার। আমার সঙ্গে যে টিম মেম্বার ছিল তারও এরকম। আমি বললাম তোর কি ওখানে যেতে ইচ্ছা করছে? বলছে হ্যাঁ, আমার এরকম টান লাগছে, যেন ওদিকে টানছে, মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, ওদিকেই যেন টানছে। আমি তখন ভাবলাম যে কিছু একটা সামথিং রং হচ্ছে আমাদের সঙ্গে। তখন আমি ধরুন কটা বাজে এখন বলে, আমি যখন আমার ঘড়ির দিকে তাকালাম হাতে, তখন আমার একদম রীতিমতো গায়ের লোম কিন্তু খাড়া হয়ে গেল, যে আমি আমার ঘড়ি একদম নতুন নতুন ঘড়ি পরেছি। দেখলাম আমার ঘড়িটি ঠিক ওই জায়গায় যখন ঢুকেছি তখন থেকে আমার ঘড়ি স্টপ, মানে আমার ঘড়ি চলছে না। 2:55, দুপুর 2:55 ঘড়ি স্টপ। তখন আমি ভাবলাম এখানে আমাদের আর থাকা উচিত নয়। আমি আমার টিম মেম্বারকে সঙ্গে সঙ্গে ডাকলাম, চল এখান থেকে আমরা বেরিয়ে যাবো, এখানে আমাদের থাকাটা উচিত হচ্ছে না। এবার আগের পুনরায় যে গন্ধের ঘটনা এবং এই ঘটনা হওয়ার পর আমরা ভাবলাম যে হয়তো আমরা যেটা করছি কেউ বিরক্ত হচ্ছে, বা সেই জগতের মানুষ মানে যারা আছেন তারা বিরক্ত হচ্ছেন। তারপর থেকে আমরা সেই ঘটনা পুরোপুরি ভাবে মানে আমরা কাজকর্ম পুরোটাই বন্ধ করে দিই।
তার পরবর্তীকালে যে মানে বিরাট কিছু ভূত ফুত দেখেছি বা এরকম কিছু নয়, মানে এমনি তো মানুষের একটা আতঙ্ক ভয় এটা তো থাকেই, থাকেই, সেটা সেটা স্বাভাবিকভাবে আমারও আছে। এবং ভূতে বিশ্বাস করি কি করি না সেটা অন্য কথা নয়, আমি সম্পূর্ণভাবে বিশ্বাসী বলতে পারেন। কেননা যেহেতু আলো যখন আছে তার অন্ধকারও নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে। এবং আপনার সঙ্গে কথা হচ্ছিল একটু আগে, আপনি বলছিলেন যে অনেক গুণী ব্যক্তিরাও বলছেন আমরা সামান্য সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা নুড়ি পাথর পুরোনো স্যার আইজ্যাক নিউটন বলেছেন। হ্যাঁ, আমাদের গবেষণাও চলছে। বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে? কিছু আমরা যায় আসে না। আমি বিশ্বাস করি বলে ভূত আছে, আর আপনি বিশ্বাস করেন না না, বলে এটা ভূত নেই। একদমই তাই না, ব্যাপারটা তো একদম সেটা নয়। একদমই তাই না, ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।